অভিযানের সময় আমরা এমন অনেক গল্প বা লোককথার সম্মুখীন হই যা আমাদের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে যায়। তেমনই কিছু গল্প নিয়ে আমাদের এই আয়োজন, গল্প অভিযান। আজ অভিযান কিন্তু জঙ্গলে। এই প্রথমবার অ্যালজনন ব্ল্যাকউডের দ্য ওয়েন্ডিগো বাংলায়। তাহলে চলুন শুরু করা যাক। সে বছর অরণ্যের বুক চিরে বেরিয়েছিল অসংখ্য শিকারী দল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নতুন কোনো পশুর পদচিহ্নও খুঁজে পায়নি তারা। কারণ সেবার মুষগুলো ছিল অস্বাভাবিক রকমের সতর্ক, আর শিকারীরাও তাদের নিজেদের বানানো সব সেরা অজুহাত নিয়ে পরিবারের কাছে ফিরে গিয়েছিল। ডক্টর ক্যাথকার্টও অন্যদের মতো খালি হাতেই ফিরেছিলেন, তবে তিনি নিয়ে এসেছিলেন এমন এক অভিজ্ঞতার স্মৃতি যা তার মতে এ যাবৎকাল শিকার করা সমস্ত মুসের চেয়েও বেশি মূল্যবান। অ্যাবারডিনের বাসিন্দা ক্যাথকার্টের মুস ছাড়াও অন্য বিষয়ে প্রবল আগ্রহ ছিল, যার অন্যতম হল মানুষের মনের বিচিত্র গতিবিধি। তার লেখা কালেকটিভ হ্যালুসিনেশন বইটিতে এই নির্দিষ্ট অভিজ্ঞতার কোনো উল্লেখ ছিল না, কারণ এই ঘটনার সামগ্রিক বিচার করার ক্ষেত্রে তিনি নিজেই এত গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন যে নিরপেক্ষ থাকা তার পক্ষে সম্ভব ছিল না। সেই রাতে জ্বলন্ত আগুনের চারপাশে বসা দলটি ছিল বেশ হতাশ। এক সপ্তাহ কেটে গেলেও কোনো মুসের দেখা মেলেনি। দলে ছিলেন ডাক্তার নিজে, তার ভাইপো তরুণ সিম্পসন এবং তাদের দুই গাইড হ্যাঙ্ক ডেভিস ও জোসেফ ডেফাগো। এছাড়াও ছিল পাঙ্ক নামে এক ইন্ডিয়ান যে রান্নার দায়িত্বে ছিল। ডক, আমি কাল নতুন জায়গায় যাওয়ার পক্ষে। এখানে আর আমাদের বিন্দুমাত্র সুযোগ নেই। একমত হ্যাঙ্ক, বুদ্ধিটা ভালো। অবশ্যই ভালো। ধরুন, বৈচিত্র্যের জন্য আপনি আর আমি যদি সোজা পশ্চিমে গার্ডেন লেকের দিকে যাই, আমাদের কেউ এখনো ওই শান্ত দিকটায় পা রাখেনি। আমি তোমার সাথেই আছি। আর তুমি ডেফাগো, তুমি মিস্টার সিমসনকে নিয়ে ছোট নৌকা করে রথ পার্কে 50 আইল্যান্ড ওয়াটারের দিকে যাও। গত বছর ওখানে মুসরা নরকের মতন ভিড় জমিয়েছিল। কে জানে, এবারও আমাদের রাগানোর জন্য হয়তো ওরা ওখানে ঘাঁটি গেড়েছে। ডেফাগো আগুনের দিকে তাকিয়েই রইল, কোনো উত্তর দিল না। সে ছিল ফরাসি কানেডিয়ান বা কানাক। অরণ্যবিদ্যা এবং জঙ্গলি জীবন সম্পর্কে তার ছিল অবাধ জ্ঞান, কিন্তু মাঝে মাঝে সে এমন এক নীরব বিষণ্ণতায় ভুগত যা তাকে রহস্যময় করে তুলত। যখন হ্যাঙ্ক এই পরিকল্পনার কথা বলল, ডেফাগোর মুখে এক অদ্ভুত অভিব্যক্তি খেলে গেল। তা এতটাই ভিড় ছিল যে বাকি তিনজনের নজর এড়ায়নি। ও কি ভয় পেয়েছে? ওর চামড়াটা খুব অদ্ভুত লাগছে। ডক্টর ক্যাথকার্ট তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি, যদিও সেই চাউনিটা তাকে বিচলিত করেছে। এবছর ওদিকে কেউ যায়নি তার বিশেষ কোনো কারণ নেই ডিফাগো। অন্তত তুমি যে কারণটা ভাবছো সেটা তো নয়ই। গত বছর দাবানলের কারণে মানুষ ওদিকে যেতে পারেনি, আর এবছর আমার মনে হয় এমনিতেই কেউ যায়নি। ব্যাস এটুকুই। অরণ্য থেকে এক ঝলক বাতাস এসে নিভু নিভু আগুনকে ক্ষণিকের জন্য উস্কে দিল। ডক্টর ক্যাথকার্ট আবারও ডেফাগোর মুখে সেই অভিব্যক্তি খেয়াল করলেন, এবং এবারও তার সেটা ভালো লাগলো না, কারণ এক মুহূর্তের জন্য তিনি লোকটার চোখে তার অন্তরাত্মা কেঁপে ওঠার ভয় দেখতে পেলেন। ওদিকে কি খারাপ ইন্ডিয়ানসের উপর তো, নাকি জায়গাটারই কোনো সমস্যা আছে? ও ও একটু ভয় পেয়েছে। কোনো এক পুরনো রূপকথার গল্প নিয়ে মারাত্মক ভয় পেয়েছে, তাই না পুরনো বন্ধু? ভয়? কিসের ভয়? জঙ্গলে এমন কিছু নেই যা জোসেফ ডেফাগোকে ভয় দেখাতে পারে, এটা ভুলে যেও না। সে এতটাই স্বাভাবিক জোর দিয়ে কথাগুলো বলল যে বোঝা মুশকিল ছিল সে
সে পুরো সত্যিটা বলছে নাকি আংশিক? মাথার ওপরে শীতের আকাশে তারারা জল করছিল, আর বিশাল কান পেতে থাকা অরণ্যের নৈশব্দ যেন চুপি চুপি এগিয়ে এসে তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ডিফাগোর চোখের সেই ভয়ার্থ চাহনি ডাক্তারের মনে সতর্কবার্তার এক অদৃশ্য নিঃশ্বাস ফেলে গেল। সকালে সূর্য ওঠার আগেই ক্যাম্প সরগরম। রাতে হালকা তুষারপাত হয়েছিল এবং বাতাসে ছিল তীক্ষ্ণ শীতলতা। কফি আর ভাজা বেগুনের সুগন্ধ প্রতিটি তাঁবুতে পৌঁছে গিয়েছিল। বাতাস ঘুরে গিয়ে এখন হ্রদের ওপর দিয়ে বইছে, যা শিকারের জন্য ছিল একদম জুচ্ছ। শুভকামনা মসিয়ে ডিফাগো। বসা, এই বরফে পায়ের ছাপও পড়বে দারুণ। 8টা বাজার আগেই বুড়ো পাঙ্কের জন্য ক্যাম্প ফাঁকা হয়ে গেল। ক্যাটকাট আর হ্যান্ড পশ্চিম দিকের পথ ধরল, আর ডেফাগো ও সিমসনকে নিয়ে ছোট্ট নৌকোটি হ্রদের বুকে একটা কালো বিন্দুর মতো ভাসতে ভাসতে সোজা পূর্ব দিকে এগোতে লাগলো। শীতের তীক্ষ্ণ বাতাস এখন সূর্যের আলোয় কিছুটা প্রশমিত। হ্রদের ওপর দিয়ে লুন পাখি উড়ে যাচ্ছে, আর ডুবুরি পাখিরা রোদে তাদের ভেজা মাথা নেড়ে আবার জলের নিচে হারিয়ে যাচ্ছে। যতদূর চোখ যায় কেবল মাইলের পর মাইল বিস্তৃত এক অন্তহীন অরণ্য। মানুষের পায়ের ছাপহীন এই অরণ্য তার বিশাল গালিচা বিছিয়ে দিয়েছে একেবারে হাডসন বের বরফ ঢাকা তীর পর্যন্ত। ডিফাগো, এই দৃশ্য আমি আগে কখনো এমন কিছু দেখিনি। এর বিশালতা আমাকে স্তব্ধ করে দিচ্ছে। মনে হচ্ছে আদিম অরণ্যের কথা শোনা এক জিনিস, আর তাকে সচক্ষে দেখা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আপনি ঠিকই বলেছেন সিমসন বস। এই অরণ্য আপনাকে আপনার ক্ষুদ্রতার কথা মনে করিয়ে দেবে। এটি এক বিশাল টাইটানের বিরুদ্ধে কেবল আপনি আর আমি। 12 মাইল একটানা দাঁড় টানার পর যখন তারা ওপারের তীরে পৌঁছালো, তখন তাদের মধ্যকার কৃত্রিম ভেদাভেদগুলো যেন মুছে গেল। নিয়োগকর্তা আর কর্মচারীর বদলে তারা হয়ে উঠেছিল নিছকই দুজন মানুষ, পথপ্রদর্শক আর পথিক। শুনুন বস, আমার যদি কিছু হয়ে যায়, এই চিহ্ন ধরে এগোলে নৌকাটা ঠিকঠাক পেয়ে যাবেন। তারপর সোজা পশ্চিমের দিকে সূর্য তাক করে হাঁটলে মূল ক্যাম্পে পৌঁছে যাবেন, বুঝলেন? ডেফাগো কুড়ুল দিয়ে গাছের গায়ে ছোট ছোট হলুদ দাগ বা গ্লেজ কাটতে শুরু করলো। আদিম পৃথিবীতে মানুষের অধিপত্যের ওই নৌকাটাকেও এখন পেছনে ফেলে যেতে হবে। পাথর, পড়ে থাকা গাছের গুঁড়ি আর আধো জমাট জলাভূমির ওপর দিয়ে বয়ে চলা সরু পথ ধরে তারা এগোতে লাগলো। বিকেল 5টা নাগাদ তারা হঠাৎ নিজেদের বনের একেবারে প্রান্তে আবিষ্কার করল। 50 আইল্যান্ড ওয়াটার। আর বুড়ো সূর্যটাও ঠিক ওখানেই তার টাক মাথাটা ডোবাতে চলেছে। সামনে বিশাল এক জলরাশি, যার বুক ছড়িয়ে ছিটিয়ে আছে পাইন ঢাকা অসংখ্য দ্বীপ। দক্ষ হাতে কয়েক মিনিটের মধ্যেই সিল্কের তাঁবু খাটানো হলো এবং বালসম গাছের ডালপালা দিয়ে বিছানা তৈরি করা হলো। ডেফাগো মুসের খোঁজে জঙ্গলটা একবার চক্কর মারতে চাইল এবং চোখের পলকে অন্ধকারের ছায়ার মতো বনের ভেতর মিলিয়ে গেল। আমি কি করব যদি কিছু একটা হয়ে যায় আরও ফিরে না আসে? অরণ্যের দেবতারা যেন গাছের ফাঁকে তাদের বিশাল আর ভয়ঙ্কর রূপ নিয়ে আবির্ভূত হওয়ার অপেক্ষায় ছিল। সিমসন একাকিত্বের এই তীব্র অনুভূতির মাঝে এক অজানা আতঙ্কের প্রথম ছোঁয়া পেল। রাতের খাবার শেষ করে তারা জ্বলন্ত আগুনের চারপাশে বসে ধূমপান করতে করতে গল্প জুড়ে দিল। মুসের কোনো চিহ্ন না পাওয়ায় কিছুটা হতাশ হলেও ডেফাগোর মেজাজ বেশ ফুরফুরেই ছিল। কিন্তু অন্ধকার ঘনিয়ে আসতেই সিমসন অরণ্যের সেই অন্য দিকটা অনুভব করতে পারল, তার মানব জীবনের প্রতি উদাসীনতা আর সেই নির্মম শূন্যতা। ডিফাগো, এই জঙ্গলগুলো বড্ড বড়, তাই না?
মানে ঘরের মতন আরাম বোধ করার জন্য এগুলো একটু বেশিই বড়। আপনি ঠিকই বলেছেন স্যামসন বস, আর এটাই চরম সত্য। এগুলোর কোনো শেষ নেই, একেবারেই কোনো শেষ নেই। অনেকেই এটা বুঝতে পেরেছে আর তারপর একেবারে শেষ হয়ে গেছে। লোকটার এই অতি গাম্ভীর্য তরুণটির খুব একটা পছন্দ হলো না। সে কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ডেফাগোকে গান গাইতে অনুরোধ করলো। হ্রদের বুক দিয়ে সেই বিষণ্ণ সুর ভেসে যাচ্ছিল, যা দিয়ে কাঠুরিয়া আর শিকারীরা তাদের হাড় ভাঙা কাটুনির ক্লান্তি দূর করে। কিন্তু গানের মাঝামাঝি সময় সিম্পসন অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করল। ডেফাগোর গলার স্বর বদলে গেল, তা ক্রমশ ক্ষীণ হয়ে এলো এবং একসময় ফিসফিসানিতে নেমে একেবারে থেমে গেল। ডেফাগো লাফিয়ে উঠে দাঁড়ালো। সে ছোট ছোট শ্বাস টেনে গন্ধ শুকতে লাগলো, যেন শিকারের গন্ধ পাওয়া কোনো কুকুর। তার ফ্যাকাশে মুখটা এখন এক ধূসর বর্ণ ধারণ করেছে। ঈশ্বর, তুমি তোমাকে চমকে দিলে। কি হয়েছে? তুমি কি ভয় পেয়েছো? তুমি কি মুসের গন্ধ পাচ্ছ, নাকি কোনো বিপদ? আমি তো বলিনি যে আমি কিছু শুনেছি বা শুকেছি। আমি আমি কেবল চারপাশটা একটু দেখছিলাম। সিমসন বস, দেশটাই আছে। ডেফাগো আবার আগুনের পাশে বসল, কিন্তু এবার সে বসার জায়গা বদলে নিল, যাতে বাতাস যেদিক থেকে আসছে সেদিকে মুখ করে থাকতে পারে। আগুনের উজ্জ্বল আলোতেও এক অজানা আতঙ্কের ছায়া তাদের ক্যাম্পটাকে গ্রাস করে দিল। বস, আপনি কি কোনো কিছুর গন্ধ পাননি? অসাধারণ কিছু, যা আগে কখনো শুকেছেন এমন কিছুর থেকে একদম আলাদা। না না, পোড়া কাঠ ছাড়া কিছুই না। খুব ভালো। বোধহয় আমার ওই গানটা এই কাজ করেছে। এটা সেই গান যা কাঠুরিয়ারা গায় যখন তারা ভয় পায় যে বেন্ডিগো আশেপাশে কোথাও ঘোরাঘুরি করছে। তাই উইন্ডিগো বস্তুটা কি শুনি? কিছুই না, ওই নোংরা লোকগুলো বেশি মদ গিলে ফেললে যা বিশ্বাস করে। ওপরের ওই দিকটা থাকা বিশাল বড় একটা জানোয়ার বিদ্যুতের মতো দ্রুত চলতে পারে আর জঙ্গলের অন্য যে কোনো কিছুর চেয়ে বড়। এসব জঙ্গলে কুসংস্কার। এসব তাড়াতাড়ি লন্ঠনটা জ্বালাও, কাল সকালে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে। তারা দ্রুত তাঁবুর ভেতরে ঢুকল, কিন্তু ভেতরের সবটা উষ্ণ আর আরামদায়ক হলেও তাদের মাঝখানে আরও একটি ছায়া এসে দাঁড়িয়েছিল, যা রাতের কোনো ছায়া ছিল না। সেটা ছিল সেই অদ্ভুত ভয়ের ফেলে যাওয়া ছায়া, যা গহীন অরণ্যের নিস্তব্ধতার পর্দা বিছিয়ে ঘুমন্ত সিমসনকে গ্রাস করতে চাইল। ঘুমে সুবাসিত অতল গহ্বরে তলিয়ে যাওয়ার আগে সিমসন প্রথমবারের মতো আদিম অরণ্যের সেই গভীর নিস্তব্ধতা অনুভব করল। অন্তত তার কাছে এমনটাই মনে হয়েছিল। কিন্তু হঠাৎ সে বুঝতে পারল যে সে চোখ খোলা রেখেই শুয়ে আছে। ছোট ছোট ঢেউয়ের আছে পড়া শব্দের মাঝে খুব চতুরতার সাথে অত্যন্ত মৃদুভাবে অন্য একটি শব্দ মিশে গেছে। শব্দটা হ্রদ থেকে আসছিল নাকি জঙ্গল থেকে সে বুঝতে পারছিল না। তারপর হঠাৎ করেই সে বুঝতে পারল শব্দটা তাঁবুর ভেতরে ঠিক তার পাশেই হচ্ছে। এটা ছিল কান্নার শব্দ। ডালপালার বিছানায় শুয়ে ডেফাগো অন্ধকারে এমনভাবে ডুকরে কাঁদছিল যেন তার বুক ফেটে যাবে। এই বিশাল আর নিষ্ঠুর অরণ্যের বুকে এমন কান্না ছিল একেবারে বেমানান। মনে হচ্ছিল যেন মাঝ আটলান্টিকে কোনো ছোট শিশু কাঁদছে। ডেফাগো, কি হয়েছে? তোমার কি কষ্ট হচ্ছে? কোনো উত্তর এলো না, তবে শব্দগুলো হঠাৎ করেই থেমে গেল। সিমসন
হাত বাড়িয়ে তাকে স্পর্শ করল, কিন্তু শরীরটা একটুও নড়ল না। সে ভাবল ডেফাগো হয়তো ঘুমের ঘোরে কাটছিল। ধীরে ধীরে ক্লান্তি আবার তাকে গ্রাস করল, কিন্তু কয়েক ঘন্টা পর ভোরের ফ্যাকাশে আলো ফোটার ঠিক আগে এক প্রচণ্ড ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে গেল। সে দেখল তার সঙ্গী পাশে বসে থরথর করে কাঁপছে। বাইরের ভোরের গভীর নৈশব্দ এক অত্যন্ত অস্বাভাবিক শব্দে ভেঙে খান খান হয়ে গেল। কোনো আগাম সতর্কতা ছাড়াই তা এলো এক কর্কশ অথচ কাতর কণ্ঠস্বর, যা মাটির চেয়ে মাথার ওপর থেকেই আসছিল বলে মনে হলো। শব্দটা ছিল বন্য, দামাল এবং নারকীয়। সেই শব্দ থামার আগেই ডেফাগো এক দুর্বোধ্য চিৎকারের মাধ্যমে উত্তর দিয়ে লাফিয়ে উঠে দাঁড়াল। সে সজোরের তাঁবুর খুঁটিতে ধাক্কা খেল এবং তার সঙ্গী তাকে থামানোর জন্য হাত বাড়ানোর আগেই প্রচণ্ড ও উন্মত্ত বেগে সে ক্যানভাসের পর্দার ভেতর দিয়ে ছিটকে বেরিয়ে গেল। আমার জ্বলন্ত আগুনের পা, এই উচ্চতার আগুনের মতো গতে। সব কিছু এত দ্রুত ঘটে গেল যে সিম্পসন বিশ্বাসই করতে পারছিল না। হারিয়ে যাওয়া সেই শরীরের উষ্ণতা সে তখনও নিজের পাশে অনুভব করছিল, কিন্তু তখনই সে বুঝতে পারল যে এক অদ্ভুত সুগন্ধ, হালকা অথচ ঝাঁঝালো, তাঁবুর ভেতর ছড়িয়ে পড়েছে। এই গন্ধটা কিসের? এটা অনেকটা সিংহের মতো, কিন্তু বড্ড মিষ্টি আর ভয়ঙ্কর। সে সচেতন হলো যে তার নাসারন্ধ্র এই অস্বস্তিকর গন্ধটাকে তার গলার ভেতরে টেনে নিচ্ছে। সাহসে ভর করে সে তাঁবুর বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে ভোরের ফ্যাকাশে আলোয় হারিয়ে যাওয়া গাইডের কোনো চিহ্ন নেই। সে চলে গেছে, একেবারে নিখোঁজ। সকালের আলো ফোটার সাথে সাথে সিম্পসনের বিচার বুদ্ধি কিছুটা ফিরে এলো। সে বুঝতে পারল তার একটা বাচ্চা ছেলের মতন আচরণ করলে চলবে না। সাহসে ভর করে সে সিদ্ধান্ত নিল যে প্রথমে তাকে তল্লাশি চালাতে হবে, আর তাতে যদি সে ব্যর্থ হয় তবে তাকে মূল ক্যাম্পে ফিরে গিয়ে সাহায্য আনতে হবে। খাবার, রাইফেল আর একটা ছোট কুড়ুল নিয়ে সে বেরিয়ে পড়ল। সিকিমাইল যাওয়ার আগেই সে বরফের ওপর কোনো এক বিশাল পশুর পায়ের ছাপ দেখতে পেল, আর তার পাশেই ছিল মানুষের পায়ের ছোট এবং হালকা ছাপ, যা নিঃসন্দেহে ডেফাগোর। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো পুরুষ মুজ কাইটকে প্রলুব্ধ করে নিয়ে গেছে, কিন্তু দাগগুলো পরীক্ষা করতেই তার রক্ত হিম হয়ে গেল। না, এইগুলো কোনো মুসের ছাপ নয়। এগুলো বড়, গোল আর চওড়া। এ যেন বরফের বুকে লিখে রাখা কোনো অজানা প্রাণীর রহস্যময় লিপি। সে দেখল পদচিহ্নগুলোর দৈর্ঘ্য শীঘ্রই বাড়তে শুরু করলো, যতক্ষণ না সেটা এমন একটা আকার ধারণ করলো যা কোনো সাধারণ পশুর পক্ষে নেওয়া অসম্ভব। প্রতিটা পদচিহ্নের মাঝে ছিল প্রায় 18 ফুটের ব্যবধান। কিন্তু যে বিষয়টা তাকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করল তা হলো ডেফাগোর পদক্ষেপও একইভাবে বেড়েছিল এবং শেষমেশ একই অবিশ্বাস্য দূরত্ব অতিক্রম করেছিল। মনে হচ্ছিল যেন সেই বিশাল জন্তুটা তাকে নিজের সাথে তুলে নিয়েছিল। ঈশ্বর, ডেফাগোর পায়ের ছাপগুলো, সেগুলো বদলে যাচ্ছে। ওগুলো এখন এই বড় ছাপগুলোর হুবহু প্রতিলিপি হয়ে উঠছে, আর এই লালচে আভা প্রতিটি
মাটির ছাপের চারপাশে আগুনের মতনই আভা কিসের? ঠিক সেই চরম বিভ্রান্তির মুহূর্তেই আতঙ্কের চাবুক তার হৃদয়ে আঘাত করল। মাথার অনেক ওপরে প্রচণ্ড উচ্চতা থেকে এক অদ্ভুত ক্ষীণ কান্নার সুরে সে শুনতে পেল গাইড ডিফাগোর গলা। এই আগুনের উচ্চতা, ও আমার আগুনের পা, আমার জ্বলন্ত আগুনের পা। আকাশ থেকে নেমে আসা সেই যন্ত্রণার কণ্ঠস্বরে ছিল এক অবর্ণনীয় করুণ আবেদন। অরণ্যের সেই আদিম আতঙ্ক তাকে ওই দূরের কণ্ঠস্বরের ডাক দিয়েছিল। সে পাগলের মতন এদিক ওদিক ছুটতে লাগলো, কিন্তু অরণ্যের সেই রহস্যময় শক্তি তাদের শিকারকে এমন জায়গায় ডেকে নিয়ে গেছে যেখান থেকে আর ফেরা যায় না। অবশেষে চরম ক্লান্তিতে এবং দিশেহারা হয়ে সে আবার ক্যাম্পের দিকে ফিরে চলল। সিমসন কিভাবে একা একা হ্রদ আর অরণ্য পেরিয়ে সে পথ খুঁজে পেয়েছিল তা এক বিস্ময়। সে অবচেতন মনে সহজাত প্রবৃত্তির উপর নির্ভর করে যন্ত্রের মতো পথ চলেছিল। মধ্যরাত ছুঁই ছুঁই যখন তার নৌকো বালুকাময় তীরে এসে ঘষতে থামল, তখন অন্য শিকারীদের জ্বালানো আগুনের আলো পথ দেখিয়েছিল তাকে। হ্যাঙ্ক ও ক্যাথকাট দ্রুত দৌড়ে নিচে নেমে এলেন এবং অত্যন্ত ক্লান্ত এক সত্তাকে পাথরের ওপর দিয়ে পার করে আগুনের কাছে নিয়ে এলেন। 2 দিন ও 2 রাত ধরে তাকে তাড়া করে ফেরা সেই বিভীষিকাময় জগৎ থেকে উদ্ধার পেয়ে সে ভেঙে পড়ল। ডক্টর ক্যাথকাট তাকে সামান্য পরিমাণ মরফিন ইঞ্জেকশন দিলেন, যার ফলে টানা 6 ঘন্টা সে মরার মতো ঘুমালো। পরের দিন সকালে এক উদ্ধারকারী দল নিয়ে বেরোনোর আগে সে তার কাকাকে আসল সত্যিটা খুলে বলল, অন্তত যতটুকু সে বলতে পারল। ডিফাগো, সে আমাকে ওয়েন্ডিগো নামের কোনো এক জিনিসের কথা বলছিল। সে ঘুমের ঘরে ডুকরে খাচ্ছিল, আর সেই গন্ধটা, ওটা আমার বমি ভাব এনে দিয়েছিল কাকা। অনেকটা সিংহের গায়ের গন্ধের মতন উগ্র আর ঝাঁঝালো। ওয়েন্ডিগো, আমি জানতাম। গত বছর 50 আইল্যান্ডস ওয়াটারের তীরে ইন্ডিয়ানরা ওটাকে দেখেছিল। বেচারা বুড়ো ডিফাগো তো কুসংস্কারে ভরা ছিল। শান্ত হও সবাই। স্যামসন, এই ভয়ঙ্কর নির্জনতার মায়াজাল তোমার কল্পনাপ্রবণ মনকে গ্রাস করেছিল। তোমার ওই ক্যাম্পে যে জানোয়ারটা হানা দিয়েছিল সেটা নিঃসন্দেহে একটা নিউজ। মোসের ডাকে মাঝে মাঝে খুব অদ্ভুত এক ধরনের শব্দ থাকতে পারে। কিন্তু কিন্তু ওই পায়ের ছাপগুলো আর আর ওই আর ওই শূন্য থেকে ভেসে আসা ডাক, ওই পায়ের ছাপের রঙিন রূপটা ছিল স্পষ্টতেই উত্তেজনার কারণে তোমার নিজের চোখের দৃষ্টি ত্রুটি। আর কণ্ঠস্বর শোনার বিষয়টাও হলো মানসিক উত্তেজনার কারণে সৃষ্ট ভ্রম বা হ্যালুসিনেশনস। অরণ্যের বুকে নিজেকে হারিয়ে ফেলার আতঙ্ক এমনই হয়। এক ধরনের শূন্য ও ভয়ঙ্কর গন্ধ। আমি আমি ওটা অনুভব করেছি। আপনি সেখানে ছিলেন না, তাই ওটা ব্যাখ্যা করা আপনার জন্য সহজ। যদিও ডাক্তার সমস্ত ঘটনাটাকে বিজ্ঞানের ছাঁচে ফেলে উড়িয়ে দিতে চাইলেন, কিন্তু একটি বিষয়ে তাকে অবাক করেছিল, তা হলো সেই জঘন্য গন্ধটা। তারা সিদ্ধান্ত নিল যে যত দ্রুত সম্ভব উদ্ধারকারী দল নিয়ে রওনা হতে হবে, যদিও তারা জানতো যে সেই বিশাল অরণ্যে নিখোঁজ কোনো মানুষকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রীতিমতো ক্ষীণ। অবশেষে তারা সেই ছোট ক্যাম্পে এসে পৌঁছালো এবং দেখলো তাঁবুটা তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু অনভিজ্ঞ হাতে খুব বাজেভাবে লুকিয়ে রাখা খাবারগুলো বন্য পশুরা সব ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে ফেলেছে। সেই বিকেলের আলোয় ডিফাগোর সম্ভাব্য পরিণতির এক অন্ধকার ছায়া পুরো দলটাকে এক ভয়ঙ্কর চিন্তার মুখে ফেলল। আমি প্রস্তাব দিচ্ছি, আমরা আমরা এখনই বেরিয়ে পড়ি আর পাগলের মতন তাকে খুঁজতে শুরু করি। তারা প্রায় 3 ঘন্টা ধরে অরণ্যের ভেতরে তল্লাশি চালালো, কিন্তু সফল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তারা এক বিষণ্ণ ও হতাশ দল হিসেবে আগুনের চারপাশে জড়ো হলো। নিস্তব্ধতার এক নিশ্চিদ্র দেওয়াল
তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছিল। এই পুরো অঞ্চলে একটা গল্প প্রচলিত আছে যে গত বছর শরতে 50 আইল্যান্ড ওয়াটারের তীরে বেশ কয়েকজন ইন্ডিয়ান ওই ওয়েন্ডিগোকে দেখেছিল, আর বেচারা বুড়ো ডিফাগোর ওখানে শিকার করতে না চাওয়ার এটাই ছিল আসল কারণ। এই কিংবদন্তিটা আসলে বেশ চিত্রকল্পময়, কারণ ওয়েন্ডিগো আসলে বন্যতার ডাকেরই এক মৃত রূপ, যা কিছু মানুষ নিজেদের ধ্বংসের জন্যই শুনতে পায়। ব্যাপারটা প্রায় সেরকমই, আর একবার ওই ডাক শুনলে বোঝার কোনো ভুল হয় না, ওটা একেবারে তোমার নাম ধরেই ডাকে। বলা হয় একবার শিকার যদি সেই ডাক শোনে তবে সে চিরকালের জন্য হারিয়ে যায়। তার সবচেয়ে দুর্বল জায়গাগুলো হলো তার পা এবং তার চোখ। বেচারা এত ভয়ঙ্কর গতিতে ছোটে যে তার চোখ দিয়ে রক্ত ঝরে, আর তার পা আগুনে জ্বলতে থাকে। ওই পাগুলো আসলে আগুনে পুড়তে থাকে যতক্ষণ না সেগুলো খসে পড়ে আর নতুন পা গজিয়ে ওঠে। ওটা সবসময় মাটিতেও থাকে না, ওটা এত উঁচুতে চলে যায় যে লোকটার মনে হয় যে তারারা তার গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে। আর এই পুরো জঙ্গলের সমস্ত আবর্জনার মধ্যে ওর খাবার হলো শ্যাওলা। ওই ওয়েন্ডিগো হলো শ্যাওলা খাবে। তারা সময় কাটানোর জন্য কথা বলছিল, তবে আসলে তারা কথা বলছিল অন্ধকারের বিরুদ্ধে, আতঙ্কের আক্রমণের বিরুদ্ধে। তাদের অবচেতন মনের ভয়গুলো যেন তাদের ওপর নিয়ন্ত্রণ নিতে না পারে, সেই কারণেই তারা অনর্গল কথা বলে যাচ্ছে। হ্যাঁ, একবারের জন্য অন্ধকারের দিকে তার পিঠ ঘোরায়নি, তার মুখ সব সময় অন্ধকারের দিকেই ছিল। তারা জানতো অরণ্য ইতিমধ্যেই তার প্রথম আঘাত এনেছে। সেই ভয়ঙ্কর প্রহরগুলোতে নিস্তব্ধতার ভার শেষমেশ অসহনীয় হয়ে উঠল। নিজের ভেতর চেপে রাখা আবেগের বাঁধ ভাঙতেই হ্যাংক হঠাৎ লাফিয়ে উঠে রাতের অন্ধকারে এক কান ফাটানো চিৎকার করে উঠল। এই চিৎকারটা ডিফাগোর জন্য, কারণ আমার বিশ্বাস যে আমার পুরনো বন্ধু এই মুহূর্তে আমাদের থেকে বেশি দূরে নেই। ও এই আগুনের উচ্চতা, ও আমার আগুনের পা, আমার জ্বলন্ত আগুনের পা। হ্যাংক একটা বোকা বাচ্চার মতো চারপাশে তাকাতে লাগলো, আর ঠিক তখনই ভারী কিছু একটা গাছের ডালপালা ভেঙে তুষারের ওপর এক ভয়ঙ্কর শব্দ করে আছড়ে পড়ল। অন্ধকারের বুক ছিঁড়ে ভারী পায়ের মর্মর শব্দ আলোর বৃত্তের দিকে এগিয়ে আসতে লাগলো। তিনজন মানুষ সেই আগুনের চারপাশে নিশ্চল এবং বোবা হয়ে দাঁড়িয়ে রইল। অবশেষে অন্ধকার জন্ম দিল এক অবয়ব। আগুনের অস্পষ্ট আলোয় 10 ফুটেরও কম দূরত্বে এসে দাঁড়ালো এক মানুষ, এবং সে দেখতে ঠিক ডিফাগোর মতো, কিন্তু এই কি বিভীষিকা! তার মুখটা ছিল মানুষের চেয়ে পশুর মতোই বেশি, যেন চামড়া ঢিলে ঢালা হয়ে ঝুলছে। সেটা দেখতে ছিল ফোলানো কোনো বেলুন মুখের মতো, যা বিকৃত এবং অস্বাভাবিক। আমি এসে গেছি বস স্যামসন। আমি শুনলাম কেউ আমাকে ডাকছে। আমার একেবারে নরক যন্ত্রণার মতন একটা সফর হচ্ছে। তুই ডিফাগো নোস, তুই একেবারেই ডিফাগো নোস। তুই যদি ওই হোস তবে আমি নরকের মেজে মুছবো। ঈশ্বর আমার সহায় হন। ডিফাগো, আমাদের বলো কি হয়েছে? আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? অবয়বটা তার দিকে এমন এক করুণ এবং মনুষ্যত্বহীন মুখ তুলে ধরল যে ডাক্তার ভয় পেয়ে পিছিয়ে গেলেন। মনে হচ্ছিল যেন কোনো মুখোশ খসে পড়ার উপক্রম হয়েছে, আর তার নিচ থেকে পৈশাচিক কিছু একটা উঁকি মারছে। আমি ওই বিশাল ওয়েন্ডিগো জিনিসটাকে দেখেছি, আমি ওর সাথেও ছিলাম। সেই মুহূর্তেই এক তীব্র ঝাঁঝালো গন্ধ পুরো ক্যাম্পে ভরে গেল। হ্যাংক ভয়ে চিৎকার করে উঠল যখন সে দেখল যে ঠাকুর পা দুটো বদলে গেছে,
কিন্তু দেখার সুযোগ পাওয়ার আগেই সেই বিভৎস অবয়বটি হোঁচট খাওয়া পদক্ষেপে অন্ধকারের দিকে ঘুরল এবং এক অভাবনীয় দ্রুততায় মিলিয়ে গেল। অন্ধকার তাকে একেবারে গিলে খেল, আর 12 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে দুলতে থাকা গাছের গর্জন আর হঠাৎ ধেয়ে আসা বাতাসের চিৎকারের ওপর দিয়ে তিনটে মানুষ আকাশ ও দূরত্বের এক বিশাল উচ্চতা থেকে তাদের ওপর নেমে আসা একটা অন্তিম আর্তনাদ শুনতে পেল। ওই আগুনের উচ্চতা, ও আমার আগুনের পা, আমার জ্বলন্ত আগুনের পা। আমাকে ছাড়ো ডক, আমি দেখতে চাই। না ও একেবারেই সে নয়, হ্যাঁ, কোনো শয়তান তার জায়গা নিয়ে নিয়েছে। যেও না, আমি আমি তোমাকে ওদিকে যেতে দেব না। ডক্টর ক্যাথকার্ট কোনো মতে প্রচণ্ড জোরে হ্যাঙ্কের হাতটা চেপে ধরলেন। পরিস্থিতির চাপে হ্যাঙ্ক আর ডাক্তার যখন লড়াই করছিলেন, তখন তরুণ সিমসনের সহ্যশক্তির বাঁধ ভেঙে গেল। সে এক গভীর মানসিক বিভ্রম আর হিস্টেরিয়াগ্রস্ত অবস্থায় ভেঙে পড়ল। ভাঙ্গা আর আগুনে পোড়া মুখ, তারা ধেয়ে আসছে। অরণ্যের বুকে কতটা ভয়ঙ্কর তাদের পা! ও কাকা, ওই উচ্চতা, ওই গতি! সে একাকী ক্যাম্পে ভুতুরে রাতের প্রহরগুলো যখন কেটে যাচ্ছিল, তখন সিমসন নিজের কম্বলের ভাঁজে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে অর্থহীন প্রলাপ বকতে লাগলো। ভোর 5টার প্রথম আলো ফোটা পর্যন্ত ডক্টর ক্যাথকার্ট জেগে পাহারা দিলেন। তার নিজের মনের ভেতর তিনি এক ভয়ঙ্কর আতঙ্কের সাথে লড়াই করে যাচ্ছিলেন। সকালে তিনি নিজেই আগুন জ্বালালেন এবং সকালের খাবার বানিয়ে অন্যান্যদের জাগিয়ে তুললেন। 7টা বাজতে না বাজতেই তারা মূল ক্যাম্পে ফেরার পথ ধরল। তারা খুব কম কথা বলছিল, কারণ তাদের মন যন্ত্রণাদায়ক চিন্তায় ভারাক্রান্ত ছিল। দিনের আলো ফুরিয়ে এলো। ঠান্ডায় জমে যাওয়া এবং ক্লান্ত দলটি নিজেদের টেনে হিঁচড়ে সেই মূল ক্যাম্পে এসে পৌঁছালো। কিন্তু প্রথম দেখায় ক্যাম্পটা একেবারে ফাঁকা মনে হলো। সেখানে কোনো আগুন জ্বলছিল না, আর তাদের স্বাগত জানানোর জন্য কোনো পাঙ্কও এগিয়ে এলো না। ডক, দেখুন, ক্যাম্পটা একদম নিস্তব্ধ। তাদের তিনজনেরই আবেগ ধারণ করার ক্ষমতা তখন পুরোপুরি নিঃশেষ হয়ে গেছিল। কিন্তু যখন হ্যাঙ্ক ফায়ার প্লেসের দিকে দৌড়ে গেল, তখন তার মুখ থেকে এক বিস্ময়কর চিৎকার বেরিয়ে এলো। সে বুঝতে পারল এই ভয়ঙ্কর নাটকের শেষ অঙ্ক এখনো বাকি। ক্যাথকার্ট এবং তার ভাইপো যখন দেখলেন হ্যাঙ্ক উত্তেজনায় নিভে যাওয়া ছাইয়ের পাশে হাঁটু গেড়ে বসে কিছু একটা জড়িয়ে ধরেছে, তখন তারা বুঝেছিলেন সে আসলে ডেফাগো, যে ফিরে এসেছে। সত্যি তাই ছিল। শুকিয়ে একেবারে কঙ্কালসার হয়ে যাওয়া সেই ফরাসি কানেডিয়ান ছাইয়ের মধ্যে হাতড়ে আগুন জ্বালানোর চেষ্টা করছিল। তার দুর্বল আঙুলগুলো কেবল সহজাত অভ্যাসের বশে কাজ করছিল, কিন্তু সেই কাজ পরিচালনা করার মতো কোনো মন আর অবশিষ্ট ছিল না। মন চিরতরে হারিয়ে গেছে, আর তার সাথে সাথে হারিয়ে গেছে স্মৃতিও। ডিফাগো বন্ধু, এটা কি সত্যি তুমি? তার মুখে কোনো ধরনের অভিব্যক্তি ছিল না, না ভয়ের, না স্বাগতের। মানুষের সমস্ত সাহায্যের নাগালের বাইরে চলে যাওয়া একাকী ওই ছোটোখাটো মানুষটা কেবল তাকে যা বলা হচ্ছিল তাই বাধ্যের মতো করে যাচ্ছিল। আমি আমি একজন অভিশপ্ত শ্যাওলা খাদো। ফুলে ওঠা গাল থেকে এক গাদা খসখসে শ্যাওলা বের করে আনার সময় তার বোকার মতো হাসি দেখা যাচ্ছিল। সবচেয়ে সাধারণ খাবারটুকুও সে ক্রমাগত বমি করে দিচ্ছিল। আর সবচেয়ে খারাপ ছিল তার অভিযোগ করার সেই করুণ ও শিশুর মতো স্বর। আমার আমার খুব ব্যথা করছে, আমার পাগুলো জ্বলছে। ওর ওর দুটো পাই ভয়ঙ্কর ভাবে জমে অসাড় হয়ে গেছে, আর
আর ওর চোখের নিচে এই রক্তকরণের ছাপগুলো দেখো। টানা এতক্ষণ বাইরের ওই চরম পরিবেশে সে কিভাবে বেঁচেছিল, বা নৌকা না থাকা সত্ত্বেও সে কিভাবে পায়ে হেঁটে এত দীর্ঘ দূরত্ব অতিক্রম করলো, এইসব খুঁটিনাটি রহস্যই রয়ে গেল। এবং যে শীতের শুরুতে এই অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়েছিল, সেই শীত শেষ হওয়ার আগেই মন এবং আত্মাহীন দিফাগো মৃত্যুর কোলে ঢলে পড়ল। বুড়ো পাং জানিয়েছিল যে সে উদ্ধারকারী দল ফেরার 1 ঘন্টা আগে গাইডের এই ছায়া মূর্তিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্যাম্পের দিকে আসতে রেখেছিল। এক অদ্ভুত ও বিশেষ গন্ধের ঝাপটা পাওয়া মাত্রই পাং বাড়ির দিকে দৌড় লাগিয়েছিল। তার জাতির বংশ পরম্পরায় পাওয়া আতঙ্ক তাকে তাড়িয়ে নিয়ে গেছিল। সে জানতো এর মানে কি। দিফাগো ভেন্ডিগোকে দেখছিল। আপনারা শুনছিলেন অ্যালজনন ব্ল্যাকফুটের গল্প দ্য ওয়েন্ডিগো। সিমসনের ভূমিকায় ছিল সায়ন দে, হ্যাঙ্ক ডেভিসের ভূমিকায় ছিল শোভন দত্ত, এবং কথক ডক্টর ক্যাথকার্ট, ডিফাগো আর দ্য ওয়েন্ডিগোর চরিত্রে ছিলাম আমি, আপনাদের গল্প বলিয়ে সায়ন। গল্প অনুবাদ, নাট্যরূপ, পর্ব পরিচালনা আবারও আমি, আপনাদের গল্প বলিয়ে সায়ন, অ্যান্ড গ্রাফিক ডিজাইনে গুগল বাবাজির